152টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, কিন্তু সেই নির্বাচন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যের শাসক বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা পরিষ্কার বুঝে গিয়েছে, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে যা যা করণীয় তাই তাই করছে নির্বাচন কমিশন। চতুর্মুখী লড়াই, কিন্তু চতুর্মুখী লড়াইয়ে কে হবে কাঁটা? তৃণমূলের ঘরের কাঁটা রাজন্না হালদার এবারে প্রার্থী হয়ে গিয়েছে। লাভলি মিত্র, অরুন্ধতী মিত্রর কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখছে না। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। রাত পোহালেই রাজ্যে প্রথম দফা নির্বাচন। 152টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, কিন্তু সেই নির্বাচন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। বিগত দিনের যে নির্বাচন, বিগত দিনের যে ব্যবস্থাপনা সমস্তকে ছাপিয়ে গিয়েছে 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন। ইতিমধ্যেই বঙ্গে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে। গ্রাম বাংলায় শুধু নয়, অলিতে গলিতে রুট মার্চ করছে তারা, যাতে নির্ভীকভাবে মানুষ ভোট দিতে পারে। কিন্তু শুধুই কি তাই না, এর পেছনে রয়েছে গভীর কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র। নির্বাচন কমিশনের ভূমিকা এড়িয়ে যাওয়ার নয়, কারণ নির্বাচন কমিশন কাদের হয়ে কাজ করছে? সত্যি কি নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্যই এই রকম একের পর এক সিদ্ধান্ত নিয়েছে? যদি নিয়ে থাকেন তাহলে সঠিক, কিন্তু তার মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেখানে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। আর এই ডাল মে কুছ কালা হ্যায় এটা হয়তো এ রাজ্যের শাসক বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা পরিষ্কার বুঝে গিয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে যা যা করণীয় তাই তাই করছে নির্বাচন কমিশন। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, দোকানপাট খোলা বন্ধ, স্কুলে ভোটের আগেই ছুটি 7 দিন। শুধু কি তাই, বাইকে চড়া যাবে না দুজন, বাইকে বাবা ছেলেও যেতে পারবে না, ছেলে মাও যেতে পারবে না, স্বামী স্ত্রী তারাও যেতে পারবে না, বাইকে একজনই যেতে হবে। এই নির্বাচনের অনেক কিছু করার চেষ্টা চাবাসটি চালাচ্ছে একদিকে ভারতীয় জনতা পার্টির বিগ নেতারা, আর অন্যদিকে নির্বাচন কমিশন। এই রকমই অভিযোগ এ রাজ্যের শাসক দলের। তবে নির্বাচন হচ্ছে প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক জেলায়, কিন্তু দক্ষিণবঙ্গে 29শে এপ্রিল। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অবশ্যই নজর রাখতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে। যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখতেই হবে, কারণ এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে 7টি। যাদবপুর, ভাঙড়, সোনারপুর দক্ষিণ, সোনারপুর পশ্চিম, একের পর এক বিধানসভা। যে বিধানসভাগুলোয় এবারে নজর থাকছে, আর নজর অবশ্যই রাখতে হয় সোনারপুর দক্ষিণের দিকে, কারণ চতুর্মুখী লড়াই, যেখানে 4 কন্যার লড়াই। একদিকে বর্ষিয়ান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অর্থাৎ রূপা গাঙ্গুলি, অন্যদিকে রয়েছে 2021-এ বিপুল মার্জিনে জয়লাভ করে আসা অরুন্ধতী মিত্র ওরফে লাভলি মিত্র, এবং তৃণমূল কংগ্রেসে 2021-এর
21শে জুলাই ধর্মতলা কাঁপিয়ে দিয়েছিল সেই রাজন্না হালদার, তিনি নতুন দল করেছে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। এদিকে বামেদের প্রার্থীও রয়েছে, বামেরাও এবারে মহিলা প্রার্থী দিয়েছে। সোনারপুরের চতুর্মুখী লড়াই, সোনারপুর দক্ষিণ। একদিকে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, লাভলি মিত্র ওরফে অরুন্ধতী মিত্র এবং রাজন্না হালদার। চতুর্মুখী লড়াইয়ে মূলত উঠে এসছে তিন কন্যার লড়াই। তাই এই সোনারপুর দক্ষিণ অবশ্যই আমাদের নজর রাখতেই হচ্ছে। নজর রাখবো 2016 বিধানসভা নির্বাচনের দিকে। 2016 বিধানসভা নির্বাচন, সোনারপুর দক্ষিণ। সোনারপুর দক্ষিণে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেয়েছিল 97,455টি, অর্থাৎ 47.80% ভোট পেয়েছিল তারা। সিপিআই সোনারপুর দক্ষিণ 2016-তে তারা ভোট পেল 82,426টি, অর্থাৎ 40.43%। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা 2016 বিধানসভা নির্বাচনে 15,375টি ভোট পেল, অর্থাৎ 7.72%। 2016 বিএসপি বহুজন সমাজ পার্টি, সেই বহুজন সমাজ পার্টি তারা ভোট পেল 1,649, অর্থাৎ 0.81%। 2016 বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং বামেদের সেই দুর্গে ঘাসফুল ফুটিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই 2016-তে লড়াই দিয়েছিল সিপিআইয়ের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান খুব একটা কিন্তু বেশি নয়, কিন্তু লড়াই হয়েছিল। কিন্তু পরবর্তীতে 2019-এর লোকসভা নির্বাচন অবশ্যই কেন্দ্র যাদবপুরের লোকসভা কেন্দ্র, কিন্তু সেখানে কি ফলাফল হয়েছিল সেটাও আমরা এক নজরে দেখে নেব। 2016 বিধানসভার পর 2019-এর লোকসভা নির্বাচন, অবশ্যই নজর থাকবে সোনারপুর দক্ষিণের দিকে। 2019-এর লোকসভা নির্বাচন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 6,88,427। যাদবপুর লোকসভা কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে লোকসভায় পৌঁছেছিলেন এই যাদবপুর কেন্দ্র থেকে। শুধু তাই নয়, কৃষ্ণা বসু থেকে একের পর এক সোনারপুর এই দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র। সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তারা 47.91% ভোট পেল। বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা দ্বিতীয় স্থানে উঠে এলো, তারা ভোট পেল 3,93,233টি, অর্থাৎ 27.36% ভোট। কিন্তু বাম কংগ্রেসের জোট 2016-র পরে বাম কংগ্রেসের জোট 2019-এর লোকসভা নির্বাচনে তারা পেল 3,02,264টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে আমরা দেখছি 21.04%। নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 15,541, অর্থাৎ 1.08%। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 2,95,239 ভোটে জয়লাভ করল, অর্থাৎ 20.54% ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর দক্ষিণ ভাঙড়ের মতো কেন্দ্র রয়েছে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, সেই 21-এর নির্বাচনে প্রার্থী বদল হলো সোনারপুর দক্ষিণে। নিয়ে আসা হলো অভিনেত্রী অরুন্ধতী মিত্র ওরফে লাভলি মিত্রকে। লাভলি মিত্র প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন সোনারপুর দক্ষিণ থেকে 2021-এর বিধানসভা নির্বাচন, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 1,09,222টি, অর্থাৎ অরুন্ধতী মিত্র ওরফে লাভলি মিত্র ভোট পেল কত? 46.92%। দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 83,041টি ভোট, অর্থাৎ
35.67%। তৃতীয় স্থানে বাম কংগ্রেসের জোট পেল 31,788, 13.65% ভোট। নোটায় ভোট পড়ল কত এবং বিএসপিতে ভোট পড়ল কত? বিএসপি আবার এখানে সোনারপুর দক্ষিণে প্রার্থী দিল, তারা পেল 1,110টি ভোট, অর্থাৎ 0.48%। সোনারপুর দক্ষিণ নোটাতে ভোট পড়েছিল 2,550টি, অর্থাৎ 1.1%। সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মিত্র 26,181 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে পরাজিত করেছিল। সেই সোনারপুর দক্ষিণে এবার লড়াই হচ্ছে রাজন্না হালদার, লাভলি মিত্র এবং সর্বোপরি রূপা গাঙ্গুলি এবং বামেদের প্রার্থীর সাথে। তাই এই লড়াইটা এখানে কে কার পথের কাঁটা হবে, কারণ লাভলি মিত্র অবশ্যই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খানিকটা তার চোখের আড়ালে রেখেছিল। পরবর্তীতে যদিও বিষয়টা মিটমাট হয়ে যায় এবং লাভলি মিত্র আবার সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছে। সেখানকার মানুষের অভিযোগ যে গত 5 বছরে লাভলি মিত্রকে খুব একটা দেখা যায়নি, এলাকার উন্নয়নে তাকে খুব একটা সামিল হতে দেখা যায়নি, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী বলছেন তাকে জয়লাভ করালে তিনি একাধিক উন্নয়নমূলক কাজ করবে সোনারপুর দক্ষিণে, কিন্তু তৃণমূলের ঘরের কাঁটা রাজন্না হালদার এবারে প্রার্থী হয়ে গিয়েছে। তাই সোনারপুর দক্ষিণে অবশ্যই নজর থাকবে আমাদের, কারণ 2024-এর একবার এক ঝলক দেখে নেওয়া যাক যে 2024-এর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে ঠিক কী হয়েছিল সেটাও দেখে নেব। একদিকে বামেদের প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার পাশাপাশি সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের এবং সর্বোপরি বিজেপি প্রার্থী। ত্রিমুখী লড়াই হলেও 2024-এর লোকসভা নির্বাচন সোনারপুর দক্ষিণের কি ফলাফল হয়েছিল সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সায়নী মিত্র 7,17,899টি ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে যেখানে মিমি চক্রবর্তী এই যাদবপুর কেন্দ্র থেকে বিপুল মার্জিনে জয়লাভ করেছিল, ওই কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী বদল করল, কারণ মিমি চক্রবর্তী তিনি তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দিলেন। তার কাজের প্রেশার এবং ব্যক্তিগত কারণে তিনি আর তৃণমূলের সাথে রইলেন না। তাই এখানে সায়নী ঘোষকে প্রার্থী করা হলো। সায়নী ঘোষ 45.83% ভোট পেয়েছিল। সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি থেকে কত মার্জিনে ভোট পেয়েছিল? প্রায় কাছাকাছি 3 লাখের কাছাকাছি, কারণ ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেয়েছিল 4,59,698টি ভোট। দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি থাকলেও 3 নম্বরে ছিল বাম কংগ্রেসের জোট। 26-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের কোনো জোট হয়নি, কিন্তু লড়াই হবে। লড়াই বামপন্থীরা ছেড়ে দেবে না, কংগ্রেস তারাও ছেড়ে কথা বলবে না, কিন্তু লড়াইটা হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। কিন্তু সেই তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের মাঝে কার পথের কাঁটা হয়ে দাঁড়াবে রাজন্না, এটাই এখন সর্বপ্রথম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। কারণ রাজন্না তৃণমূল কংগ্রেসের একটা সুদক্ষ বক্তা ছিল। সেই তৃণমূল কংগ্রেসের যাদবপুরের সেই আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে রাজন্না হালদার একেবারে রাজনীতির ময়দানে প্রকাশ পেয়েছিল 2021 সালে, সেই 21শে জুলাই তার যে মঞ্চে যে বক্তব্য, সেই আগুন ঝাড়া বক্তব্য 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তারপরে রাজন্না হালদারকে পেছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু পরবর্তীতে একের পর এক সিদ্ধান্ত এবং একের পর এক দলের বিরুদ্ধে মন্তব্য এবং বক্তব্যের জেরে রাজন্না হালদার অনেকটা দূরে সরে গেল তৃণমূল কংগ্রেস থেকে। তাই বাম কংগ্রেস এবারে কতটা প্রভাব ফেলতে পারে 26-এর বিধানসভা নির্বাচনে, কারণ তারা 24-এর লোকসভা নির্বাচনে 2,58,365টি ভোট পেয়েছিল জোট করে।
কিন্তু এবারে তাদের ভোট নেই, জোটও নেই, এমনটাই মনে করছেন সোনারপুর দক্ষিণ। তাই 2024-এর লোকসভা নির্বাচনে 16.49% ভোট পেয়েছিল। সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছিল যাদবপুর লোকসভা কেন্দ্রে। আইএসএফ ভোট পেয়েছিল 83,362টি ভোট, এবং আইএসএফ এবারে জোটে রয়েছে বামেদের সাথে। কিন্তু নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে ভোট পড়েছিল 7,415টি ভোট, অর্থাৎ 0.47%। আর সায়নী ঘোষ জিতেছিল 2,58,201 ভোটে। এসআইআর, শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, সেই সমস্ত কিছু ওভারকাম করে সোনারপুর দক্ষিণ লাভলি মিত্র কি ধরে রাখতে পারবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ এই সোনারপুর দক্ষিণে অবশ্যই রাজন্না হালদার একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কারণ রাজন্না হালদার তার সাংগঠনিক দক্ষতা অবশ্যই রয়েছে, কিন্তু তার সংগঠন সোনারপুর দক্ষিণে তার সংগঠন, কিন্তু তিনি ভূমিকন্যা। তার একটা বাড়তি জায়গা রয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই বিধানসভা কেন্দ্রে এবার রূপা গঙ্গোপাধ্যায় রয়েছে, লড়াই রয়েছে। কিন্তু লড়াইটা কার সাথে কার হবে? কারণ এসআইআর অলরেডি যেভাবে মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এসআইআরে যে সংখ্যায় মানুষের নাম সোনারপুর দক্ষিণ থেকে বাদ গিয়েছে, তাতে অবশ্যই লাভলি মিত্র, অরুন্ধতী মিত্রর কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখছে না। কারণ এসআইআর পর্বে আমরা দেখেছি 2025 সালের 16ই ডিসেম্বর প্রথম যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হলো, সেই খসড়া তালিকায় কত বাদ পড়েছে অবশ্যই নজর আমাদের দিতে হবে। কারণ তৃণমূল বিধায়ক অরুন্ধতী মিত্র অর্থাৎ লাভলি 26,181 ভোটে জয়লাভ করেছিল। এসআইআর পর্ব, এসআইআরে বাদ পড়ল 34,091 জনের নাম 16ই ডিসেম্বর। এখানেই শেষ নয়, দ্বিতীয় দফায় আবারও খসড়া তালিকা প্রকাশিত হলো 28শে ফেব্রুয়ারি 2026। এসআইআর দ্বিতীয় পর্ব, সেখানে বাদ পড়ল কত? 7,390 জনের। 7,390 28শে ফেব্রুয়ারি। তাহলে মোট এসআইআরে বাদ পড়ল কত? 41,481 জনের নাম। ভাবতে পারছেন? যেখানে 2,62,000 ভোটার, সেই 2,62,000 ভোটারের মধ্যে সোনারপুর দক্ষিণে এক ধাক্কায় বাদ চলে গেল 41,481 জনের নাম। কিন্তু এখানে কিছু সংখ্যার মানুষের নাম নতুন যে তালিকা প্রকাশিত হলো, অর্থাৎ ভোররাত্রে, সেই ভোররাতের তালিকায় কিছু মানুষের নাম যদি ঢোকে, তাও আমরা মনে করছি যদি এখানে 1,481 জনের নামও যদি নতুন তালিকায় সংশোধন হয়, সেই সংশোধনের 40,000-এর নাম কিন্তু বাদ থেকে যাচ্ছে। তাই সংযোজন হবে, সেখানে কিন্তু লাভলি মিত্র 26,181 ভোটে জয়লাভ করলেও তার কেন্দ্র থেকে কিন্তু 40,000-এর নাম এখন বাদের তালিকায়। কিন্তু পরবর্তীতে কি হতে পারে? কারণ পরবর্তীতে যেটা হওয়ার রয়েছে, অরুন্ধতী মিত্র অর্থাৎ তৃণমূল বিধায়ক অরুন্ধতী মিত্র লাভলি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 15,300 ভোটে পিছিয়ে রয়েছে এসআইআর পর্বে। প্রথম কথা হচ্ছে কঠিন একটা লড়াই। একদিকে এসআইআর, তারপরে হচ্ছে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, নারীর সুরক্ষার প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, একাধিক ইস্যুতে সরগরম করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে এতগুলো লড়াই, তারপরে এসআইআরে এত সংখ্যায় মানুষের নাম বাদ চলে যাওয়া, লাভলি মিত্রর কাছে কত বড় চ্যালেঞ্জ হতে চলেছে সোনারপুর দক্ষিণ। কারণ সোনারপুর দক্ষিণ অবশ্যই নজর কাটছে, কারণ এই কেন্দ্রে হাই ভোল্টেজ যেমন নজর রাখছে, তার পাশাপাশি হেভিওয়েট 3 প্রার্থীও রয়েছে, বামেদের প্রার্থীও রয়েছে। কারণ লড়াই হচ্ছে চতুর্মুখী, লড়াই হচ্ছে চারকোন্যায়। যদিও এ লড়াই হচ্ছে মূলত তৃণমূল বিজেপির নয়,
এ লড়াই হচ্ছে রাজন্না হালদারের সাথে। তাই রাজন্না হালদার এই সোনারপুর দক্ষিণে একটা যে ফিগার এবং সোনারপুর দক্ষিণে অনেক সমীকরণ বদলে দিতে পারে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। তবে কার পথের কাঁটা হবে রাজন্না হালদার তা স্পষ্ট হবে 4 মে।